আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা নিয়ে কথা বলতে আমরা ডাক্তারের সামনে একটু ইতস্তত বোধ করি, এবং এটা একটা পুরুষ মানুষদের অসুখ। এবং এই ক্ষেত্রে অনেকে ভীষণ স্বচ্ছন্দ বোধ করেন না ডাক্তারের সঙ্গে কথা বলতে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আজকে কথা বলবো। ইরেকটাইল ডিসফাংশন কিন্তু খুব আনকমন একটা অসুখ নয়। এই অসুখটা প্রচুর মানুষের মধ্যে আছে, এবং আমরা লজ্জার বসে হোক বা কুণ্ঠা বোধ করে হোক বা স্বচ্ছন্দ বোধ করছি না, এরকম একটা অবস্থাতেও হতে পারে যে আমরা এটা চিকিৎসা করি না। কারণ চিকিৎসা করতে গেলে একজন এক্সপার্টের কাছে যেতে হবে, একজন ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু সেই সাহস আমরা সঞ্চয় করতে পারি না অনেকগুলো কারণে। এই ইরেকটাইল ডিসফাংশনটা কি? ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে একজন পুরুষ মানুষের ইরেকশন অ্যাচিভ করতে এবং সেটাকে মেনটেন করতে অসুবিধা হচ্ছে। এটা একটা পার্মানেন্ট সমস্যা। কোনো একটা পার্টিকুলার দিনে হচ্ছে সেরকম না, বা কোনো একটা পার্টিকুলার সময়ের ফ্রেমের মধ্যে হচ্ছে তা না। এটা একটা ক্রনিক অসুখের মধ্যে আপনি ধরতে পারেন, এবং এটা তার প্রবলেম, পারসিস্টেন্ট প্রবলেম, এবং তার জন্য স্যাটিসফ্যাক্টরি সেক্সুয়াল পারফরমেন্স করতে তার অসুবিধা হচ্ছে। এই ইরেকটাইল ডিসফাংশনের কারণ কি? কি কি কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে? এই কারণগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল কোনো কারণ, 2 নম্বর সাইকোলজিক্যাল কোনো কারণ, আর 3 নম্বর লাইফস্টাইল কারণ। এই ফিজিক্যাল কারণের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস থাকলে যেহেতু নার্ভ বা স্নায়ুতন্ত্র বা রক্তবাহগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। আসলে ইরেকটাইল ডিসফাংশনগুলো যদি ফিজিক্যাল কোনো কারণে হতে হয়, তাহলে পেনিসের যে নার্ভ আছে সেটাকে অ্যাফেক্টেড হতে হবে, এবং যে পেনিসের যে রক্ত সরবরাহ করার যে প্রক্রিয়াটা সেটাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। তাহলে এই ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা বড় কারণ হচ্ছে, আমরা যদি ভাবি যে নার্ভ এবং রক্তবাহ, আমরা জানি ডায়াবেটিসে নার্ভ খারাপ হতে পারে, রক্তবাহ খারাপ হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হয়। 2 নম্বর, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ আমাদের রক্তবাহের ক্ষতিগ্রস্ত করে বা রক্তবাহের ভেতরের দেওয়ালের ক্ষতি সাধন করে, সেই জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়। 3 নম্বর, হার্টের কোনো অসুখ। দেখা গেছে হার্টের অসুখ প্রেডিক্টেড হয় যে কারো ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিনা, মানে রক্তবাহের কোনো প্রবলেম হচ্ছে কিনা। দেখা যায় অনেক মানুষের ইরেকটাইল ডিসফাংশন আছে, পরে টেস্ট করে দেখা গেল তার হার্টেরও প্রবলেম আছে। ওই একই ব্যাপার আর কি, রক্তবাহের প্রবলেম। হাই কোলেস্টেরল, আমরা জানি যদি কোলেস্টেরল বেশি থাকে, সেগুলো রক্তবাহের ভেতরে অ্যাথেরোস্ক্লেরোসিস করে রক্তবাহের কাজটাকে কমিয়ে দেয়, ভেতরের যে লুমেন থাকে সেটাকে সরু করে দেয়, রক্ত সরবরাহের ক্ষেত্রে অসুবিধা হয়। ওবেসিটি বা যাদের মোটা হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে যেহেতু বডিতে ওভারঅল ইনফ্লামেশন বেশি হয়, ইনফ্লামেশন বেশি হলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বাড়বে, এবং সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলো রক্তবাহের যে ভেতরের দেওয়াল এন্ডোথেলিয়াম সেগুলো ক্ষতি সাধন করে, সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হয়। অ্যালকোহল বা স্মোকিং, যারা অ্যালকোহল সেবন করেন বা স্মোক করেন, সেই একই কারণে রক্তবাহের অসুখের জন্য ইরেকটাইল ডিসফাংশন হয়। হরমোনাল ডিসব্যালেন্স বা লো টেস্টোস্টেরন ইরেকটাইল ডিসফাংশনের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ। নার্ভের অসুখ, স্পাইনাল কর্ড ইনজুরি বা পার্কিনসন ডিজিজ বা ডিমেনশিয়া, এগুলো ইরেকটাইল ডিসফাংশনের কারণ। ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক লিভার ডিজিজ ইরেকটাইল ডিসফাংশন করে, কারণ বডিতে অনেক টক্সিনস জমা হয়, সেগুলো রক্তবাহের এবং নার্ভের ক্ষতি করে। আর কিছু ওষুধ আছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশন করে, যেমন কিছু সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য ব্যবহৃত ওষুধ, কিছু উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত ওষুধ, এগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশন জন্য রেসপন্সিবল। এবার আমরা কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে কথা বলি। যাদের দেখা যায় অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে, বা অন্য কোনো কারণে লস অফ লিবিডো বা যৌন ক্রিয়ায় ইচ্ছে নেই, এই সবগুলো যদি থাকে, তাদের ইরেকটাইল ডিসফাংশন। এরকম অনেক পেশেন্ট পাই ইরেকটাইল ডিসফাংশন নিয়ে এসেছিলেন, তাদের এই যে কারণগুলো ফিজিক্যাল কজের জন্য ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, সেই সব পরীক্ষা করে পেনাইল, ডপলার ইত্যাদি করে দেখা যায় যে তাদের কোনো সমস্যা নেই। তাদের মেন প্রবলেম স্ট্রেস, অ্যাংজাইটি, এবং তারা তাদের পার্টনারের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে কুণ্ঠাবোধ করেন। দেখা যায় অনেক ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন ইমপ্রুভমেন্ট হয় যদি তারা তাদের পার্টনারের সঙ্গে ব্যাপারটা খোলামেলা আলোচনা করেন। অনেকে প্রথমেই ঘাবড়ে ভয় পেয়ে যান যে পারফর্ম করতে পারবেন তো, বা যৌন ক্রিয়ার সময় যেটা ম্যাক্সিমাম দেওয়া দরকার সেইটা তারা দিতে পারবেন কি না, সেই পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হয়। তার জন্য ইরেকটাইল ডিসফাংশন হতে পারে।
আর রিলেশনশিপ প্রবলেম একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা। রিলেশনশিপ প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে মানসিক অবস্থার ম্যাচিং না হওয়ার জন্য জাস্ট ফিজিক্যাল রিলেশন এস্টাবলিশ করতে হবে বলে কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে একটা শঙ্কা, ভয়, ভীতি, একটা বিতৃষ্ণা, এগুলো থেকে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। সুতরাং ইরেকটাইল ডিসফাংশনে সাইকোলজিক্যাল কোনো কিছু প্লে করছে কি না সেটা অ্যাসেস করার আগে ফিজিক্যাল প্রবলেমগুলো এক্সক্লুড করতে হয়। তারপরে যদি কিছু না পাওয়া যায় তখন তার সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট লাগে। সবসময় যে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের জন্য বিরাট বড় সড়ো কিছু করতে হচ্ছে তা না। পেশেন্টের সঙ্গে কথা বলে অনেক সময় বোঝা যায় যে এরকম কিছু একটা তার মনের মধ্যে চলছে কিনা। দেখা যায় অনেক পেশেন্টের অ্যান্টি অ্যাংজাইটি ট্রিটমেন্টের পরে তার ইরেকটাইল ডিসফাংশন যা ছিল সেটা ইমপ্রুভ করেছে। ডিপ্রেশন কমার পরে তার ইরেকটাইল ডিসফাংশন যেটা ছিল সেটা ইমপ্রুভ করেছে। রিলেশনশিপ প্রবলেম যেটা ছিল সেটা যখন বেটার হয়েছে উইথ টাইম দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন ইমপ্রুভমেন্ট হয়েছে। ফলে খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যেটা ইরেকটাইল ডিসফাংশনের জন্য রেসপন্সিবল। আর 3 নম্বর যে লাইফস্টাইল ফ্যাক্টরগুলো বলছিলাম তার মধ্যে একটা সিডেন্টারি লাইফ। দেখা গেছে যারা যত বেশি সময় বসে থাকেন তাদের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা তত বেশি। 2 নম্বর পুয়ার স্লিপ। রাত্রে আপনি ঘুমোতে পারেন, ইনসমনিয়া আছে, অথবা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, অথবা আপনার প্রস্টেটের সমস্যা তৈরি হয়েছে, রাত্রিবেলা বারবার টয়লেটে উঠতে হচ্ছে, অথবা আপনি যে জায়গায় ঘুমোচ্ছেন সেটা অতটা কমফোর্টেবল না, অথবা আপনার কোনো ঘাড়ে ব্যথা আছে তার জন্য আপনি ঘুমোতে পারছেন না, বা কোমরে ব্যথা আছে, ফ্ল্যাট শুতে অসুবিধা হচ্ছে, পিঠে ব্যথা। এই কারণগুলোতে যখন ঘুম ভালো হয় না, যখন ঘুমের কোয়ালিটি খারাপ হয়, তাদের ইরেকটাইল ডিসফাংশন অনেক বেশি দেখতে পাওয়া যায়। 3 নম্বর সাবস্ট্যান্স অ্যাবিউজ। কোনো কিছু ড্রাগস নেন কেউ, তার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তার অনেকগুলো কারণ আছে, কিছু নিউরোলজিক্যাল, সেটা কিছু সাইকোলজিক্যাল, কিছু আবার রক্তবাহের সমস্যা। এই লাইফস্টাইলের মধ্যে আমি 4 নম্বরে আনহেলদি ডায়েটকে রাখবো। আপনি যদি দেখা যায় যে শাকসবজি, ফলমূল মানে ফাইবার রিচ, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাবার খান, সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা কমে। আপনি যদি জাঙ্ক ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট, ফাস্ট ফুড এবং যে খাবারে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট কম, যেগুলো মোস্টলি প্রসেসড ফুড, সেগুলো যদি খান তাতে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইরেকটাইল ডিসফাংশনের সিমটম কি? 5টা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে ডিফিকাল্টি ইন গেটিং ইরেকশন, আপনার ইরেকশন হচ্ছেই না। 2 নম্বর ইরেকশন হচ্ছে কিন্তু ইন্টারকোর্সের সময় ইরেকশনটা থাকছে না। 3 নম্বর যতটা ইরেকশন দরকার ততটা ইরেকশন থাকছে না। 4 নম্বর ইরেকশনটা মেনটেন করতে আপনার অসুবিধা হচ্ছে, ডিফিকাল্ট ইন মেনটেনিং ইরেকশন। আর 5 নম্বর আপনার রিডিউস সেক্সুয়াল ডিজায়ার মানে লস অফ লিবিডো হয়েছে, মানে আপনার যৌন ক্রিয়ায় ইচ্ছা নেই। এই 5টা সিচুয়েশন হতে পারে। এই 5টা সিচুয়েশনের উপর বেস করে আমরা তার চিকিৎসা পদ্ধতি ঠিক করি। তাহলে ডায়াগনোসিস কি করে করতে হবে? ডায়াগনোসিস করতে গেলে পেশেন্টকে আগে ভালো করে তার হিস্ট্রি নিতে হবে, যে তার ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, সাবস্ট্যান্স অ্যাবিউজ, স্মোকিং, অ্যালকোহল, ফ্যামিলি প্রবলেম, ঘুমানোর কোনো অসুবিধা ইত্যাদি ইত্যাদি আছে কিনা। কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে, তার কোলেস্টেরলের সমস্যা আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, থাইরয়েড প্রবলেম আছে কিনা। অনেক সময় হাইপোথাইরয়েডিজমে দেখা যায় যে তার ল্যাক অফ স্লিপের জন্য তার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে বা ইরেকশনের প্রবলেম হচ্ছে। সুতরাং হিস্ট্রি এবং কিছু বেসিক টেস্ট করা জরুরি। কারো টেস্টোস্টেরন টেস্ট করতে হতে পারে, কারো ব্লাড প্রেশার চেক করে দেখি যে উচ্চ রক্তচাপের কোনো সমস্যা আছে কিনা, কোলেস্টেরলের প্রবলেম আছে কিনা ইত্যাদি। পেনিসের রক্তবাহ ঠিকঠাক কাজ করছে কিনা বা ব্লাড সাপ্লাই ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য পেনাইল ডপলার করতে হতে পারে। কয়েকটা ক্ষেত্রে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের প্রয়োজন হতে পারে, যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা। ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসা কি করে করবেন? 1 নম্বর হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, মানে আপনি যদি স্মোকিং করেন সেটাকে বন্ধ করুন, অ্যালকোহল যদি সেবন করেন সেটাকে বন্ধ করুন, আপনার শরীরে ওজন যদি বেশি থাকে সেটাকে কমাতে হবে, তার জন্য এক্সারসাইজ করতে হবে, ডায়েট প্ল্যান ফলো করতে হবে, ওজন কমানোর জন্য দরকার পড়লে ওষুধ খেতে হবে। যদি ওজন খুব বেশি থাকে তাহলে তো ইরেকটাইল ডিসফাংশন হবে। আর আপনার ঘুম ভালো হচ্ছে কিনা সেটা এনশিওর করতে হবে। অনেক সময় ঘুমের প্রবলেম থাকলে তো ইরেকটাইল ডিসফাংশন, একটু আগে আমরা আলোচনা করলাম, স্ট্রেস,
কর্টিজল শরীরে বেশি থাকলে ইনফ্লামেশন হবে, সেখান থেকে ব্লাড ভেসেলসে ক্ষতিগ্রস্ত হবে, সেখান থেকে ইরেকটাইল ডিসফাংশন হবে। সেখানে স্ট্রেস কমানো বা স্ট্রেস ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তো লাইফস্টাইল ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট পার্ট। যদি সেডেন্টারি লাইফস্টাইল হয় তাহলে আপনাকে কিছু সময় পর পর একটু হেঁটে বেরিয়ে উঠে নিতে হবে। এছাড়া বসে আছেন তো ঘন্টার পর ঘন্টা বসে আছেন, শুধু টয়লেট পেলে উঠছেন, ব্যাপারটা যেন সেরকম না দাঁড়ায়। 2 নম্বর হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। কিছু ওষুধ আছে যেগুলো ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করা হয়। ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর এরকম গ্রুপের কিছু ওষুধ আছে, কিন্তু সেগুলো হার্ট ঠিক থাকলে একমাত্র তবেই ব্যবহার করা যায়। যাদের ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের প্রবলেম আছে সেগুলো তাহলে চিকিৎসা করতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে তার ওষুধ খেতে হবে। এবং যার যদি টেস্টোস্টেরন কম থাকে সেখান থেকে যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তার জন্য সেটারও ওষুধ আছে, মেডিকেশন আছে, সেগুলো নিতে হবে। 3 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল থেরাপি। সেটা কাউন্সেলিং হতে পারে, সেটা সেক্স থেরাপি হতে পারে, বা সেটা অ্যাংজাইটি ডিপ্রেশনের চিকিৎসা হতে পারে। সেগুলো আমাদের না ঠিক করলে তো আমাদের ইরেকটাইল ডিসফাংশন ঠিক হবে না। সাইকোলজিক্যাল পার্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্লে করে, মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে ইরেকটাইল ডিসফাংশন হবে কি হবে না। কারো যদি ফ্যামিলি প্রবলেম থাকে, ম্যারিটাল প্রবলেম, তাহলে ম্যারেজ কাউন্সিলের কাছে গিয়ে সেটা আলোচনা করতে হবে, সেটা প্রবলেমটাকে খুঁজে বার করে সেটা চিকিৎসা করতে হবে আর কি, সেটাকে সলভ করতে হবে, নাহলে এই প্রবলেমটা চলতেই থাকবে। আর কিছু কিছু অ্যাডভান্স অপশন আছে, যেমন ভ্যাকুয়াম ডিভাইস আছে, পেনাইল ইমপ্লান্ট আছে, আর পেনাইল ইনজেকশন আছে। এই 3টে অ্যাডভান্স অপশন যেগুলো আমাদের ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করা হয়। যদি এগুলো ফেল করে, যে লাইফস্টাইল মডিফাই করা হলো, ওষুধ দেওয়া হলো, সেগুলো ফেল করছে, তখন এগুলো ট্রাই করা হয়। সেগুলো অনেকটা অ্যাডভান্স ব্যাপার। 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে বলতে চাই, যেটা আপনার ইরেকটাইল ডিসফাংশন থাকলে আপনারা মাথায় রাখবেন। 1 নম্বর, ইরেকটাইল ডিসফাংশন থাকলে হার্টের প্রবলেম থাকতে পারে। সুতরাং ইরেকটাইল ডিসফাংশনের জন্য যে ওষুধগুলো বাজারে অনেক সময় ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায়, সেগুলো আপনার হার্টের প্রবলেমকে বাড়িয়ে দিতে পারে বা কখনো কখনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। 2 নম্বর, সেলফ মেডিকেশন কখনো কখনো আনসেফ এবং ডেঞ্জারাস হতে পারে। 3 নম্বর, ইরেকটাইল ডিসফাংশন থাকলে তার একটা প্রপার ইভ্যালুয়েশন করতে হবে, কি কারণে হচ্ছে। আপনার অন্য কোনো অসুখ নেই তো, বা আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই তো, সেটা আগে থেকে ইভ্যালুয়েট করতে হবে। 4 নম্বর, যত তাড়াতাড়ি এর চিকিৎসা শুরু করা যাবে এর আউটকাম তত ভালো হবে। যত দেরিতে আপনি চিকিৎসা করবেন তত আউটকাম খারাপ হবে। ওভারঅল স্টাডিতে দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশন হলে কখন ডাক্তারের কাছে যাবেন, যদি 3 মাসের বেশি ইরেকটাইল ডিসফাংশন থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েডের বা কোনো ক্রনিক অসুখ থাকলে ইরেকটাইল ডিসফাংশনের সাথে, তাহলে দুটোরই একসাথে চিকিৎসা করতে হবে। আর 3 নম্বর, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইরেকটাইল ডিসফাংশন। কারো যদি ইরেকটাইল ডিসফাংশন থাকে, সাইকোলজিক্যালি তিনি ফিট আছেন কিনা, তার কোনো মানসিক অসুখ তৈরি হচ্ছে কিনা, বা মানসিক অসুখ আছে কিনা, বা মানসিকভাবে তিনি সুস্থ কিনা, সেটা ঠিকঠাকভাবে দেখা দরকার। মোটামুটি ইরেকটাইল ডিসফাংশন নিয়ে আজকে আমাদের একটা আলোচনা হলো। যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে সবটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।